নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শুরু করতে চলেছি অঙ্কের একটা নতুন সিরিজ, আর সেই সিরিজটা শুরু হচ্ছে সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম দিয়ে। তাহলে চলো নাম্বার সিস্টেম সম্বন্ধে কথা বলা যাক। আমরা সংখ্যা তত্ত্বে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। কারণ তোমরা জানো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভাজ্যতার নিয়ম থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। মানে সহজে কি করে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো যে এই সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল বা কত দ্বারা বিভাজ্য, তো সেটা তখনই সম্ভব বলা আমাদের পক্ষে যখন আমরা এটা জানবো তার কিছু যে বেসিক শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে। সেগুলো যদি আমরা জানি তবেই কিন্তু সহজে আমরা বিভাজ্যতা থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা করতে পারবো। তো প্রথমে আমরা বিভাজ্যতার নিয়মগুলো জানবো। সেই নিয়মগুলো চলো বোর্ডে দেখি। দেখো, মূলত তোমরা সকলে জানো এক দ্বারা সকল সংখ্যায় বিভাজ্য হয়। এক দ্বারা সকল সংখ্যায় বিভাজিত হয়। সকল সংখ্যায় বিভাজিত হয় এক দ্বারা। সকল সংখ্যা বিভাজ্য হয় এক দ্বারা। তাহলে একের নিয়মটা আমাদেরকে না মনে রাখলেও চলবে। তো যেখান থেকে কথা বলতে হবে সেটা হচ্ছে দুইয়ের নিয়ম। দেখো, দুইয়ের নিয়মটা হচ্ছে দুই দ্বারা সেই সংখ্যাগুলোই বিভাজ্য যাবে যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে জোড়। যেমন তোমাদেরকে যদি আমি বলি 25, 25 সংখ্যাটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয়। কেন নয়? কারণটা হচ্ছে দেখো 25-এর ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটা কিন্তু বেজোড়। আর তোমরা জানো দুই দ্বারা একমাত্র সেই সংখ্যাগুলোই বিভাজ্য হবে যে সংখ্যাগুলোর এককের অঙ্কটা হচ্ছে জোড়। তাহলে দুইয়ের বিভাজ্যতার নিয়ম কি? এককের অঙ্কটা জোড় হতে হবে। এককের অঙ্কটি জোড় হতে হবে, তবেই সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য যাবে। এবার আমরা দুইয়ের সঙ্গে সঙ্গে একদম ফান্ডামেন্টাল যে কথাটা বলা উচিত, যেটা জানলে আমরা 2, 4, 8, 16 সব সংখ্যাগুলোর নিয়ম জানতে পারবো, সেটা একটু বলে ফেলি। দেখো, 2কে আমরা 2 টু দি পাওয়ার 1 মানে আমরা জানি 2। দেখো তো 2 টু দি পাওয়ার 2 মানে কত জানি? 4, কারণ 2 টু দি পাওয়ার 2 মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে 4। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 2 টু দি পাওয়ার 3 মানে 2 3 বার গুণ হবে, তার মানে 8। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 2 সংখ্যাটা 4 বার গুণ হবে, অর্থাৎ 4 বার গুণ হয়ে কত হবে? 16। তার মানে দেখো 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 2 এর উপর পাওয়ার 1 আছে। সেই কারণে আমরা কোন সংখ্যা 2 দ্বারা ডিভিজিবল কিনা সেটা বের করতে গেলে শেষের অঙ্কটাকে শুধু, অর্থাৎ একটা অঙ্ককে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হয়। এবার 2 টু দি পাওয়ার 2 মানে 4, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 2। সে কারণে মানে 2 এর উপর পাওয়ার 2 করেই 4 আসছে। সেই কারণে কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ওই সংখ্যাটার শেষে দুটো অঙ্ককে ভাগ করে দেখতে হয়। একইভাবে 2 টু দি পাওয়ার 3 মানে 8, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 3 আছে, তারপরে 8 এর জন্ম হয়েছে। সে কারণে কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আমরা বের করতে চাই, তবে সেই সংখ্যাটার শেষ তিনটি অঙ্ককে আমাদেরকে ভাগ করে দেখতে হয়। একইভাবে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, অর্থাৎ 16, অর্থাৎ কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে কোনো সংখ্যার শেষ 4টা ডিজিটকে ভাগ করে দেখতে হবে। যদি সেটা ডিভিজিবল হয় 16 দ্বারা, তবেই গোটা সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য, এটা আমরা বলতে পারি। তো যাই হোক, তাহলে 2-এর, 4-এর, 8-এর আর 16-র নিয়মগুলো দেখো একই রকম হলো, আমরা সেটা এখান থেকে বুঝে গেলাম। তো 2-এর নিয়মটা আমি বলে ফেললাম তোমাদেরকে। এবার 3-এর নিয়মটা বলি। 3-এর নিয়ম, আচ্ছা এখান থেকে আমরা কিন্তু মানে পাওয়ারের কনসেপ্ট দিয়ে এটা বুঝলাম যে 2-এর নিয়ম, 4-এর নিয়ম, 8-এর নিয়ম, 16-র নিয়ম সবগুলো যেন কোথায় একটা একই রকম নিয়মকে ফলো করছে। আচ্ছা এবার চলো আমরা 3-এর নিয়মটাকে জেনে ফেলি। 3-এর নিয়মটা কি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো বড় কোনো সংখ্যা ধরলাম আমি 102, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা কি করে জানবো? দেখো সেটা জানার নিয়মটা হচ্ছে আমি এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত অঙ্কগুলোকে যোগ করব। দেখো অঙ্কগুলো যোগ করি, 1 যোগ 0 যোগ 2, যোগ করলে কত হচ্ছে? 3। দেখো 3, এই 3কে কিন্তু 3 দ্বারা ভাগ যায়, তার মানে বুঝতে হবে 102 কেও 3 দ্বারা ভাগ যাবে।
অর্থাৎ কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল কিনা সেটা বের করতে গেলে আমাদেরকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে এরকম, যে সংখ্যাটার সমস্ত অঙ্কগুলোকে যোগ করতে হবে। যদি ওই সংখ্যার সমস্ত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এইবার যেমন করে 2 এর একটা নিয়ম ছিল, সেটা দিয়ে আমরা 4 এর নিয়ম, 8 এর নিয়ম, 16 এর নিয়মটা জানলাম। একইভাবে 3 এর এই কনসেপ্টের উপর নির্ভর করেও আমরা কিছু সংখ্যা দ্বারা বিভাজ্যতার নিয়ম জানতে পারি। যেমন দেখো 3 এর উপর 1 মানে 3, 3 এর উপর 2 মানে 9, আবার 3 এর উপর 3 মানে 27। অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 3, 9, 27, এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যা বিভাজ্য যাবে কিনা তার নিয়মটাও এক। যেমন দেখো 3 এর নিয়মটা যেমন ছিল, 9 এর নিয়মটাও ঠিক একই রকম, 27 এর নিয়মটাও ঠিক একই রকম। যেমন আমি যদি বলি, ধরো লেখা আছে তোমার হচ্ছে 81, 81 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা। তোমরা তো যদিও জানো যে লগে লগে 81 হয়, 9 দ্বারা 81 সংখ্যাটা বিভাজ্য। তবুও চলো সেটাকে আরেক ভাবে আমরা দেখে নেই। এই 8 আর 1 কে যোগ করো, 8 যোগ 1 করলে কত হয়? 9। এই 9 দ্বারা ডিভিজিবল, তার মানে 81 ও 9 দ্বারা ডিভিজিবল। আমি বড় একটা সংখ্যা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো বড় কোনো একটা সংখ্যা নিয়ে দেখাই। ধরো আমি দিলাম 729। আচ্ছা 729 এর প্রত্যেকটা অঙ্ককে যোগ করো। 7 আর 2 এ 9, 9 আর 9 18। মানে আমি যদি এগুলোকে সবগুলোকে যোগ করি, 7 যোগ 2 যোগ 9, তাহলে আমার যোগফল বা হচ্ছে সামটা হবে কত? 18। দেখো 18 কে 9 দ্বারা বিভাজ্য যায়, তার মানে এই সংখ্যাটাও 9 দ্বারা ডিভিজিবল। সেম ভাবে আবার দেখো 18 কে 3 দ্বারা বিভাজ্য যায়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারাও ডিভিজিবল। কিন্তু আমি এখান থেকে তাই বলে এটা বলতে পারি না যে যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য যাবে সেটা 9 দ্বারাও বিভাজ্য যাবে। কিন্তু উল্টো আমরা এই কথাটা বলতে পারি, কোনো সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য যায় সে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য যাবে। আবার কোনো সংখ্যা যদি 27 দ্বারা বিভাজ্য যায় সেই সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য যাবে এবং অবশ্যই 3 দ্বারাও বিভাজ্য যাবে। মানে আমি তোমাদের সামনে এটাই বলতে চাইছি যে 3 এর পাওয়ার গুলো করে করে যেহেতু এই সংখ্যাগুলোর জন্ম হচ্ছে, এই জন্য প্রত্যেকেরই বিভাজ্যতার নিয়মটা একই রকম। 3 এর নিয়ম যেমন অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য যেতে হয়, 9 এর নিয়মটাও তাই, 27 এর নিয়মটাও তাই। কিন্তু এখান থেকে আমরা আরেকটা সম্পর্কে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে এরকম যে কোনো একটা সংখ্যা যদি 27 দ্বারা ডিভিজিবল হয় সেটা 9 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে। কিন্তু 3 দ্বারা বিভাজ্য গেলে সেটা 9 দ্বারা বিভাজ্য হতেও পারে, নাও হতে পারে, আবার 27 দ্বারা বিভাজ্য হতেও পারে, নাও হতে পারে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 102 এর সবগুলোর যোগফল দেখো 3, এই 102টা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এই 3 তো 9 দ্বারা ডিভিজিবল নয়, সেই কারণে 102 কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা 3 এর নিয়ম, 9 এর নিয়ম, 27 এর নিয়মটাও জানলাম। এবার 4 এর নিয়মটা আমি বলে দিয়েছি তোমাদেরকে, শেষে দুটো ডিজিটকে ভাগ যেতে হবে কোনো সংখ্যার। 8 এর নিয়মটা আমরা বলে দিয়েছি, 16 এর নিয়মটাও বলে দিয়েছি, তো এগুলো আমি আর বললাম না নতুন করে। তাহলে আমাদের হচ্ছে 1, 2, 3, 4, 8, 16, 9, 27 এই নিয়মগুলো বলা হলো। এবার আমি 5 এর নিয়মে চলে যাই। 5 এর নিয়মটা কি? 5 এর নিয়মটা হচ্ছে যদি কোনো সংখ্যার এককের অঙ্কটি 0 অথবা 5 থাকে, যেমন দেখো আমি যদি লিখি 100, আবার আমি যদি লিখি 105, লক্ষ্য করো এই সংখ্যাটার এককের অঙ্কে আছে 0, আবার এই সংখ্যাটার এককের অঙ্কে আছে 5, অর্থাৎ এই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য যাবে, আবার এই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য যাবে। অর্থাৎ কোন একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার নিয়ম হচ্ছে ওই সংখ্যাটির এককের অঙ্কটিকে 0 অথবা 5 থাকতে হবে। এই হলো 5 এর বিভাজ্যতার নিয়ম। এবার আমরা চলে যাব 6 এর বিভাজ্যতার নিয়ম। 6 এর নিয়মটা কি? যদি কোনো সংখ্যা, ধরো যদি কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা ভাগ যায় তবেই সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য যাবে। যেমন আমি যদি বলি, ধরো তোমাদেরকে একটা সংখ্যা দিলাম 42, এই যে 42 সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা দেখো তোমার 2 দ্বারা ডিভিজিবল। কেন? একটু আগেই তো 2 এর নিয়ম আমরা জেনেছি যে কোনো একটা সংখ্যা তখনই 2 দ্বারা বিভাজ্য যাবে যদি ওই সংখ্যাটার এককের অঙ্কটি জোড় থাকে। এই সংখ্যাটার এককের অঙ্কটি জোড়, অতএব এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারাও বিভাজ্য। কেন? যেহেতু দেখো এই দুটো অঙ্কের যোগফল 4 যোগ 2 6, 6 দেখো 3 দ্বারা বিভাজ্য, 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, সেই কারণে তোমার এই 42ও 3 দ্বারা বিভাজ্য। তার মানে 42 2 দ্বারাও বিভাজ্য যাচ্ছে, আবার 3 দ্বারাও বিভাজ্য যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। কারণ 6 কে আমরা 2 গুণ 3 লিখতে পারি। সেই কারণে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য যায় আর 3 দ্বারা বিভাজ্য যায় সেই সংখ্যাগুলো 6 দ্বারাও বিভাজ্য যায়। এবার 7 এর নিয়ম। দেখো 7 এর নিয়মটা একটু
কনফিউশন করে, মানে বিভ্রান্তি সৃষ্টি করে। কেমন, যে 7-এর যে নিয়ম আছে, বড় বড় সংখ্যার ক্ষেত্রে 7 দিয়ে ভাগ করে যদি আমি দেখি, মানে যে রুলস গুলো আছে সেগুলোকে যদি অ্যাপ্লাই করে আমি করি, তো সেটা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। বড় নিয়মে করতে গেলে পরে অনেকটা ঝামেলা যুক্ত হবে, তার থেকে 7 দিয়ে ভাগ করাই ভালো হবে। 7 আর 13-র ক্ষেত্রে একটু নিয়মগুলো বিভ্রান্তিমূলক, তো সুতরাং 7 আর 13 দিয়ে আসলে পরে তোমরা অঙ্ক ভাগ করেই দেখার চেষ্টা করবে। তবুও চলো তোমাদেরকে একটা ছোট্ট নিয়ম বলছি 7-এর নিয়ম। 7-এর নিয়মটা কি, ধরো কোনো একটা সংখ্যা আমি লিখলাম, ধরো আমি লিখলাম 203। এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য যাবে? তো তার জন্য ছোট্ট একটা ট্রিক, সেটা হচ্ছে গিয়ে তোমরা এই সংখ্যাটার শেষ অঙ্কটাকে বাদ দাও। শেষ অঙ্কটা হচ্ছে 3, এটাকে ডবল করো, মানে দ্বিগুণ করো। তা 3 দুগুণ কত হবে? 6। এই 6টাকে এবার এই যে বাকি যে 20টা এখানে পড়ে আছে এটার থেকে বাদ দাও। তাহলে 20 বিয়োগ 6 কত হচ্ছে? না 20 বিয়োগ 6 হচ্ছে 14। 14 দেখো 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 203ও তোমার 7 দ্বারা বিভাজ্য যাবে। চলো এই নিয়মটা দিয়ে আমরা আরেকটা সংখ্যাকে ট্রাই করে দেখি। যেমন আমি লিখলাম 343। দেখো এর এককের অঙ্কটি কত আছে? 3। তো 3টাকে প্রথমে দ্বিগুণ করো, দ্বিগুণ করলে কত দাঁড়াবে? 6। তাহলে এই 6টাকে এখন এই সংখ্যার বাকি অংশটা মানে 34 থেকে বাদ দাও। তো 34 থেকে যদি 6কে বাদ দাও তাহলে তোমার দাঁড়াবে হচ্ছে 28, 28। দেখো 28 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। আবার বললাম যে 7-এর এই নিয়মগুলো এরকম 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটাকে অ্যাপ্লাই করা ঠিক আছে। এবার যদি 8 অঙ্কের 9 অঙ্কের কোনো বড় সংখ্যা হয়, তো তখন যদি আমি এই নিয়ম অ্যাপ্লাই করি, তবুও তো সেক্ষেত্রে সেটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো তখন ডিরেক্ট তোমার 7 দিয়ে ভাগ করাই ভালো হবে। এছাড়াও সাথে আরেকটা নিয়ম আছে, না থাকা নয় আমি বলবো, কিন্তু ওই নিয়মটা যদি তোমরা অ্যাপ্লাই করো ওটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো সেক্ষেত্রে আমি এই জন্যই বলছি যে 7 আর 13 নিয়মটার ক্ষেত্রে যদি ছোট ছোট এরকম সংখ্যা আসে 3 অঙ্কের, তবে এই নিয়মটা অ্যাপ্লাই করবে। নতুবা তার থেকে বড় সংখ্যা যদি হয় 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের, তবে 7 দিয়ে ভাগ করেই দেখে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার চলো আমরা চলে যাই 8-এর নিয়ম। 8-এর নিয়ম তোমাদেরকে আমি বলেছিলাম এর আগেও। আচ্ছা, 8-এর নিয়ম বলার সময় একটু 4-এর নিয়মটাও বলে দিই, কারণ ওখানে শুধু তোমাদেরকে নিয়মটাই বলেছিলাম, উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাইনি। তো চলো উদাহরণ দিয়েও আমি 4-এর নিয়ম আর 8-এর নিয়মটা এখানে দেখাচ্ছি। এবার চলো হচ্ছে 4-এর নিয়মটা আগে দেখাই, 4-এর সঙ্গে 8টাকেও দেখে দিই। 4-এর নিয়ম আর তোমার হচ্ছে 8-এর নিয়ম। দেখো 4-এর নিয়মটা তোমাদেরকে বলেছিলাম, যদি কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একইভাবে যদি কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন আমি যদি লিখি তোমাদের সামনে 334। লক্ষ্য করো এই সংখ্যাটির শেষের যে দুটো অঙ্ক 34 আছে। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করতে গেলে আমাকে এই শেষের যে দুটো অঙ্ক মানে 34 তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ মেলে তাহলে বুঝতে হবে যে সংখ্যাটা মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, আর যদি না মেলে তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। যেমন 34কে তুমি 4 দ্বারা ভাগ করো, 34কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, 4 আসতে 32 যাচ্ছে, দেখো 2 ভাগশেষ থাকছে, তার মানে 34 4 দ্বারা ডিভিজিবল নয়, তার মানে এই সংখ্যাটাও 4 দ্বারা ডিভিজিবল নয়। এটা 4-এর নিয়ম, যেটা তোমাদেরকে আমি তখনই বলেছিলাম। এবার চলে যাও 8-এর নিয়ম। তো 8-এর নিয়মের ক্ষেত্রে হয়তো কোনো একটা সংখ্যার শেষে 3টি অঙ্ক ভাগ করে দেখতে হবে, যে 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবেই ওই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি বললাম, যদি কোনো সংখ্যার শেষে 3টি অঙ্ক, যদি দেখা যাচ্ছে সংখ্যাটা 5 অঙ্কের বা 6 অঙ্কের বা 7 অঙ্কের, তবে সেই সংখ্যাটির শেষের 3টি অঙ্ককে 8 দ্বারা যদি ভাগ যায়, মানে ভাগ করে দেখতে হবে। আর যদি ভাগ যায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো গোটা সংখ্যারে 8 দ্বারা ডিভিজিবল, আর যদি না যায় তাহলে বলবো যে 8 দ্বারা ডিভিজিবল নয়। তো 8-এর নিয়মটা আমি আর এক্সাম্পল দিচ্ছি না, শুধু এটুকুটাই মনে রাখো। 9-এর নিয়মটা বলেছি তখন তোমাদেরকে, যে যদি কোনো সংখ্যার সমস্ত অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য যায় তবে সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা বিভাজ্য যাবে। 10-এর নিয়মটা তো খুবই ইজি, চলো 10-এর নিয়মটা একবার বলে দেওয়ার চেষ্টা করি। 10-এর নিয়মটা হচ্ছে এরকম, যে যদি কোনো সংখ্যার এককের অঙ্কে যদি 0 থাকে, যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 0 থাকে তবেই সেটা 10 দ্বারা বিভাজ্য যাবে। যেমন 200, 2000, 2 লাখ বা 3 লাখ, যেটাই বলো না কেন।
অর্থাৎ যার এককের অঙ্কগুলো 0 সেই সংখ্যাগুলো একমাত্র 10 দ্বারা বিভাজ্য যাবে, নতুবা কিন্তু যাবে না। এবার চলে যাও 11 নিয়মটা। মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে মূলত 7 নিয়ম, 13 নিয়ম, 11 নিয়ম, 9 নিয়ম, 3 নিয়ম এগুলোতেই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং 11 নিয়মটা কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ। তো 11 নিয়মটা চলো আমরা দেখিয়ে দিব এবার। দেখো 11 নিয়ম। 11 নিয়মটা কি রকম আমি একটু নিয়মটা বলে ফেলি। যদি কোনো সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলো এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে সেই যোগফল দুটোকে যদি বিয়োগ করা যায়, তারপরে যে বিয়োগফল বেরোবে সেই বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য যায়, তবে আমি বলতে পারি ওই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। চলো এই নিয়মটাকে এবার আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা এরকম 1331। দেখতে পাচ্ছ এটা একটা সংখ্যা। এই সংখ্যার দেখো আমি ওই জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় বলে তোমাদেরকে আর কনফিউশন করব না, মানে বিভ্রান্ত সৃষ্টি করবো না তোমাদের মধ্যে। আমি ডাইরেক্ট নিয়মটাকে আরো একটু সহজ পাচ্য করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা নিলাম, একটা অঙ্ককে বাদ দিয়ে আবার পরেরটা নিলাম, যদি আরো থাকতো তবে এটাকে বাদ দিয়ে আবারটা নিতাম। সেম ভাবে এবার এভাবে একটা একটা করে বাদ দেওয়ার পরে দেখো একটা ঝুঁটি তৈরি হলো। এবার বাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে নিয়ে আবার একটা ঝুঁটি বানাও। দেখো এখানে এই ঝুঁটি দুটো, এখানে এই দুটোর যোগ করো, 3 আর 1 যোগ করলে 4, এখানে দেখো 3 আর 1 যোগ করলে 4। এদের এবার বিয়োগফল করো, দেখো এদের বিয়োগফলটা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 0। এবার 0 তো 11 দ্বারা বিভাজ্য যায়, 0 তো সব সংখ্যা দ্বারাই বিভাজ্য যায়, তার মানে 0 11 দ্বারাও বিভাজ্য যাবে। আর 0 যেহেতু 11 দ্বারা বিভাজ্য গেল, অর্থাৎ এদের বিয়োগফলটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য গেল, অতএব এই সংখ্যাটাও মানে 1331 এই সংখ্যাটাও তোমার 11 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল। অর্থাৎ 11 নিয়মটা একটু ইম্পর্টেন্ট নিয়ম, ভালো করে মনে রাখবে। তোমরা কি করবে, মানে একটা অঙ্ক নিবে, একটাকে বাদ দিয়ে আবার একটাকে নিবে, এইভাবে নিয়ে একটা ঝুঁটি বানাবে বা একটা জোট বানাবে, আর বাকিগুলোকে নিয়ে আরেকটা জোট বানাবে। তারপরে তাদেরকে বিয়োগ করবে। বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তার মানে বুঝবে ওই সংখ্যাটিও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। এটা হলো 11 নিয়ম। এবার চলো আমরা 12 নিয়মটাও বলে ফেলি। দেখো 12 নিয়মটাও খুব ইজি, কিন্তু 12 নিয়মে একটু মিস্টেক অনেক সময় করে ফেলে অনেকে। দেখো 12কে যদি আমি 3 গুণ 4 এভাবে ভাঙতে পারি। দেখো 12কে আমি কিন্তু দুটো যদি উৎপাদকে এরকম করে ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করি, মানে দুটো সংখ্যার গুণফলে দেখাই, তো 12কে আমি কিন্তু 6 দিয়ে গুণও 12 দেখাতে পারি। তার মানে আমি একবার 12 মানে 6 গুণ 2 বলতে পারি, আবার 12 মানে 3 গুণ 4 বলতে পারি। এবার 12 নিয়মে অনেক সময় মানে স্টুডেন্টরা ভুল করে বসে যে কোনো একটা সংখ্যা হয়তো 6 দ্বারা বিভাজ্য গেল, আবার 2 দ্বারা বিভাজ্য গেল, তার মানে মনে হয় সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য যাবে। ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে 6 দ্বারা 2 দ্বারা বিভাজ্যের মধ্য দিয়ে 12 ভাগ যাবে কিনা সেভাবে বের করতে হয় না। অ্যাকচুয়ালি বের করতে হয় 3 দ্বারা যদি ডিভিজিবল হয় আর 4 দ্বারা যদি ডিভিজিবল হয়, তবেই কিন্তু সংখ্যাটা 12 দ্বারা ডিভিজিবল হবে। 6 দ্বারা ডিভিজিবল আর 2 দ্বারা ডিভিজিবল এই দুটো দেখে যদি আমি মানে 12 দ্বারা ডিভিজিবলের নিয়মটাকে বের করতে যাই, তবে ভুল হবে। কেন ভুল হবে বলছি, কারণ 2 আর 6 কিন্তু পরস্পর মৌলিক নয়। যেহেতু দেখো 3 আর 4 পরস্পর মৌলিক, তাহলে যদি কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল যায় এবং 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে সংখ্যাটা 12 দ্বারাও ডিভিজিবল হবে। কিন্তু 2 দ্বারা ডিভিজিবল হলো আর 6 দ্বারা ডিভিজিবল হলো, তাহলে কিন্তু 12 দ্বারা ডিভিজিবল হতেও পারে, আবার নাও হতে পারে। বুঝা গেল? এই জন্য এর কারণ হিসেবে তোমরা এটা মনে রাখবে, কারণ 12কে আমি যে দুটো সংখ্যার গুণফলে দেখালাম তাদেরকে কিন্তু পরস্পর মৌলিক হতে হবে। যেমন 3 আর 4 পরস্পর মৌলিক, সুতরাং 3 দিয়ে ভাগ গেলে আর 4 দিয়ে ভাগ গেলে 12 দিয়ে ভাগ যাবে। কিন্তু 6 আর 2 তো পরস্পর মৌলিক নয়, সেই কারণে এই দুটো দিয়ে ভাগ গেলে যে 12 তে সবসময় বিভাজ্য যাবে এটা বলা কিন্তু যাবে না। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে 12 নিয়মে দেখে দিচ্ছি। ধরো আমি দিলাম তোমাদেরকে একটা সংখ্যা 1296 ধরে দিলাম। এই সংখ্যাটা কি সত্যি 12 দ্বারা বিভাজ্য? তাহলে তো দেখি এই নিয়মটাতে অ্যাপ্লাই করে। দেখো সবগুলোকে যোগ করো, আগে দেখো 3 দ্বারা ডিভিজিবল কিনা। 1 যোগ 2 যোগ 9 যোগ 6, 9 6 15, 15 আর 2 যোগ করে তোমার হচ্ছে 17, 1 যোগ করে 18। তাহলে 18 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হলো, তার মানে 3 দ্বারা কেবল বিভাজ্য হলো। এবার 4 দ্বারা বিভাজ্য কিনা সেটাও চেক করি। আর তোমরা তো জানো 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার নিয়ম হচ্ছে শেষের দুটো অঙ্ককে করতে হয়। তো চলো শেষের দুটো অঙ্ককে করি। 96 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণ 8 দিলাম, বিয়োগ করে 1, তোমার 6, 4 4 16। দেখো তোমার
4 দ্বারা 96 ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমি কি দেখালাম তোমাদেরকে, সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটা 12 দ্বারাও বিভাজ্য। তার মানে আমরা 12 নিয়মটা জেনে গেলাম। এবার চলো 13 নিয়ম। 13 নিয়মটা একটু আগে তোমাদেরকে বলেছি, একটু ব্যতিক্রমী ধর্মীর, তো এই নিয়মটা একটু ভালো করে মনে রাখবে, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 13 নিয়ম থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আচ্ছা, 13 নিয়মটা একটু বিভ্রান্তিমূলক, তো বিশেষ করে মনে রাখতে হবে, আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা সবসময় আবার সর্বদা অ্যাপ্লাই নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম জায়গাতে অ্যাপ্লাই হবে, বা অ্যাপ্লাই করে তোমরা 13 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করতে পারবে। চলো দেখি সেই নিয়মটা। সেটা হচ্ছে এরকম, তো ধরো কোন একটা সংখ্যার এককের যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটিকে 4 দ্বারা গুণ করবে, যে গুণফলটা তোমরা পাবে সেই গুণফলটাকে বাকি অংশের থেকে, মানে সংখ্যাটির বাকি অংশের সঙ্গে যোগ করবে। যোগ করে যদি যোগফলটা যদি 13 দ্বারা বিভাজ্য যায়, তার মানে বুঝতে হবে সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য যাবে। যেমন একটা উদাহরণ দেখো তুমি, 234। লক্ষ্য করো এই 234-এর শেষ অঙ্কটি কত? 4। তাহলে এই 4 কে আমি কি করলাম, এই 4 কে আমি 4 দ্বারা গুণ করলাম, তাহলে 4 4 কত দাঁড়ালো? 16। এই 16টাকে সংখ্যাটির বাকি অংশের সঙ্গে যোগ করবো, বাকি অংশটি কত? 23। তো 23-এর সঙ্গে আমি 16 যোগ করলাম, যোগ করলে আমি কত পাবো? 39। 39, দেখো 39 13 দ্বারা বিভাজ্য হয়, যাই তো? তার মানে এই সংখ্যাটিও কিন্তু তোমার 13 দ্বারা ডিভিজিবল। এটাই 13 নিয়ম। তবে এই নিয়মটা সব জায়গায় অ্যাপ্লাই নাও হতে পারে, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হতে পারে, তবে কারণ 13 অনেকগুলো নিয়ম আছে, তোমরা আপাতত 13টাকে এভাবে মনে রেখো। আর যদি 13 অনেক বড় বড় অঙ্কের সংখ্যা আসে, তবে আমি বলবো সেক্ষেত্রে 13 দিয়ে ডিরেক্ট ভাগ করে দেখাই ভালো। তাহলে লাস্ট আর দুটো নিয়ম বলবো, 14 আর 15 নিয়ম। তো চলো 14 নিয়ম। 14 নিয়মটাও খুব সহজ, সেটা এরকম, দেখো 14কে আমি এইভাবে দেখাতে পারি, কিরকম? 14 = 2 × 7, এবং 2 এবং 7 দেখো পরস্পর মৌলিক। তার মানে কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য যায় আর 7 দ্বারা বিভাজ্য যায়, তার মানে বুঝতে হবে সেই সংখ্যাটা 14 দ্বারাও বিভাজ্য। এটুকুই মনে রাখো 14 এর ক্ষেত্রে। লাস্ট নিয়ম হলো 15 নিয়ম। 15 নিয়মটা কি? দেখো 15কে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 5, অর্থাৎ এই 3 আর 5 দেখো পরস্পর মৌলিক। তাই জন্য কোনো একটা সংখ্যা যদি তার 3 দ্বারা ডিভিজিবল হয় আর 5 দ্বারা ডিভিজিবল হয়, তার মানে সংখ্যাটা 15 দ্বারাও ডিভিজিবল। বুঝে গেল? আমরা এই সংখ্যাগুলোকে এইভাবে প্রথমে দুটো সংখ্যার গুণফলে দেখানোর চেষ্টা করব, এবং এমন দুটো সংখ্যার গুণফলে দেখানোর চেষ্টা করব তারা যেন পরস্পর মৌলিক হয়। তারপরে সেই সংখ্যাগুলোতে যে সংখ্যাটা বিভাজ্য যাবে, তার মানে বুঝতে হবে এই মেন সংখ্যাগুলো দিয়েও সেই উক্ত সংখ্যাটা বিভাজ্য যাবে। এই 15 নিয়ম পর্যন্ত জেনে রাখলে পরে আমাদের বিভাজ্যতার অনেকগুলো নিয়ম জানা হলো। এবার এর উপর নির্ভর করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে কেমন কেমন অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো আমরা ডিল করব। আজকে এখান থেকে থাকলো।